সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগত জানাই কিশোর বাতায়ন অনলাইন ক্লাস থেকে। আমি গোলাম মোস্তফা। আজকে আমাদের শিডিউল অনুযায়ী হিসাব বিজ্ঞানের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা এই মুহূর্তে সেটের সামনে আছো, যারা মোবাইল নিয়ে আছো, ডিভাইসের সাথে আছো, তারা তো আমাদের সম্পূর্ণ ক্লাসে উপভোগ করবে। পাশাপাশি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও, যাতে তারা আমাদের এই ক্লাসটা উপভোগ করতে পারে, আমরা সবাই মিলে এই ক্লাস থেকে উপকৃত হতে পারি। বন্ধুরা, তোমরা জানো, আমরা গত 2-3 দিন থেকেই আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, তারই ধারাবাহিকতায় আমরা হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব এর পর্ব 2 নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, আমরা কিছু লেনদেন দেখাবো তোমাদের। আশা করি তোমরা আজকে গত ক্লাসে যারা করেছো, আজকে তোমরা নিশ্চয়ই এই ক্লাসগুলোর এই লেনদেনগুলো, তোমরা হিসাবের খাতগুলো নিশ্চয় চিহ্নিত করতে পারবে। পাশাপাশি লেনদেনের প্রভাবও দেখতে পাবে। পাশাপাশি আজকে যে বিষয়গুলো আমরা নিয়ে আসছি, সেটা হলো আমরা 2টা বোর্ডের কোশ্চেন নিয়ে আসছি এবং সেটা আমরা সলভ করার চেষ্টা করব। বন্ধুরা, চলো আমরা মূল ক্লাসে চলে যাই। তোমরা আগেই জানেছো আমরা লেনদেনের প্রভাব, হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব আমরা দেখছি। আমরা আজকের আলোচনা থেকে লেনদেন থেকে হিসাব চিহ্নিত করতে পারবো, যেটা গত ক্লাসেও আমাদের ছিল, এবং হিসাব সমীকরণের উপাদান লেনদেনের প্রভাব আমরা চিহ্নিত করতে পারবো। বন্ধুরা, চলো আমরা কিছু লেনদেন দেখি এবং তার প্রভাব, হিসাব খাত এবং প্রভাবগুলো আমরা দেখে নিই। তোমাদের মনে আছে, আমরা হিসাব সমীকরণ পড়েছিলাম। আমরা শুরুতেই আমরা হিসাব সমীকরণটা তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমরা এক একটা লেনদেন দেখব, তার প্রভাব দেখব। আমরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলো। বন্ধুরা দেখো, এই লেনদেন থেকে আমরা হিসাবের খাত কি আছে, এখানে ব্যাংক এবং নগদ টাকা 2টা হিসাব খাত আছে। যেহেতু আমরা ব্যাংক থেকে টাকা নিয়ে আসছি, ব্যাংকের থেকে টাকা উঠেছি এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে বা নগদ টাকার প্রভাব হয়েছে, এখানে ব্যাংক এবং নগদান 2টি হিসাব খাত। এবং এই হিসাব খাতে আমরা যখন ব্যাংক থেকে উত্তোলন করি, তখন ব্যাংক নামক সম্পদ আমাদের হ্রাস পায় এবং ব্যাংক একটা নগদ সম্পদ এবং নগদানও একটা সম্পদ, অর্থাৎ এই 2 সম্পদের হিসাব খাত আমাদের। এবং কি হয়েছে, হিসাব সমীকরণে যেহেতু আমরা ব্যাংক থেকে উত্তোলন করেছি, ব্যাংক সম্পদ কি হয়েছে আমাদের, ব্যাংক থেকে উত্তোলন করা হলো, ব্যাংক সম্পদ আমাদের এটার বোধহয় ভুল হয়েছে একটু, ব্যাংক সম্পদ আমাদের কমে যাবে এবং নগদ সম্পদ আমাদের বেড়ে যাবে। ওকে বন্ধুরা, এরপরে লেনদেনটা আমরা দেখি, ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। বন্ধুরা, তোমাদের উত্তোলন সম্পর্কে আমরা কথা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে আমরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যাংকের টাকা, এবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো পণ্যদ্রব্য আমরা মালিক যদি নিয়ে যায়, অথবা মালিক তার ব্যক্তিগত কোনো খরচ যদি ব্যবসা থেকে পরিশোধ করে, এটাকে আমরা বলেছিলাম উত্তোলন। তাহলে বন্ধুরা দেখো, এখানে মালিক যেহেতু ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছে, অর্থাৎ সে তার ব্যক্তিগত প্রয়োজন দিয়েছে, তাহলে এটা কিন্তু নগদের, ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু নগদে কোনো এফেক্ট পড়েনি, এই টাকাটা মালিক নিয়ে গেছে। তাহলে আমরা এখানে আমাদের 2টা হিসাব খাত আমাদের এসেছে, একটা হলো ব্যাংক, একটা হলো উত্তোলন। কারণ কেন উত্তোলন আসছে, আগের লেনদেনটা কিন্তু আমাদের উত্তোলন আসে নাই, কারণ আগের লেনদেনটা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ব্যবসায় নিয়ে গিয়েছিল, আর এবার কিন্তু ব্যাংক থেকে উত্তোলন করে মালিক নিজে নিয়ে গেছে। তার মালিক যদি ব্যবসা থেকে কোনো টাকা পয়সা নিয়ে যায় বা ব্যবসার নগদ টাকা নেয়, ব্যাংক থেকে টাকা নেয়, তাহলে এটাকে আমরা কি বলছি, উত্তোলন বলছি। তাহলে এখানে 2টা হিসাব খাত, একটা হলো উত্তোলন, একটা হলো ব্যাংক। নিশ্চয়ই বন্ধুরা তোমরা এই 2টা হিসাব খাত চিহ্নিত করতে পারছো। এখন দেখো, উত্তোলন যদি করে তাহলে কি হবে, হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে। এখানে উত্তোলনকে আমরা চিহ্নিত করেছি ডি হিসাবে, ড্রয়িংস, তাহলে এখানে উত্তোলন আমাদের বৃদ্ধি পাবে। আর ব্যাংক থেকে যদি আমি নগদ টাকা নিয়ে যাই, ব্যাংক থেকে যদি টাকা নিয়ে যাই, তাহলে ব্যাংক নামক অ্যাসেট আমাদের হ্রাস পাবে। তাহলে এখানে আমাদের অ্যাসেট আমাদের হ্রাস পাবে। তাহলে এই লেনদেন থেকে আমাদের 2টা হিসাব সমীকরণের 2টা উপাদানকে প্রভাবিত করেছে, একটা হলো উত্তোলন ড্রয়িংস, আর একটা হলো অ্যাসেট। নিশ্চয়ই বন্ধুরা তোমরা ক্লিয়ার হয়েছে বিষয়টি। এবার দেখো বন্ধুরা, ব্যাংকে টাকা জমা দেওয়া হলো। এখানে কিন্তু ব্যাংকে টাকা জমা দেওয়া বলতে বোঝায় যে ব্যবসার নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো এরা হিসাবের কোন কোন খাত প্রভাব বিস্তার করছে। একটা হলো নগদ টাকা যদি ব্যাংকে জমা দিই, তার মানে নগদ অ্যাসেট কমে যাবে আর ব্যাংক অ্যাসেট বেড়ে যাবে। তাহলে এখানে 2টা হিসাব খাত হলো নগদ, একটা হলো ব্যাংক। এবং 2 হিসাব খাতেরই তোমার হিসাব সমীকরণের বিষয় হলো এখানে অ্যাসেট, কারণ আমরা নগদ টাকাও অ্যাসেট, ব্যাংক অ্যাসেট। বন্ধুরা, তোমাদের কি মনে আছে আমরা সম্পদ বলতে কি বোঝাচ্ছিলাম? নিশ্চয়ই তোমাদের মনে আছে যে উৎস থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে। তাহলে এখানে নগদও উৎস থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যায়, ব্যাংক উৎস থেকেও সুবিধা পাওয়া যায়, অর্থাৎ 2টাই অ্যাসেট। এখন দেখো হিসাব সমীকরণের প্রভাব কি হয়েছে, এখানে অ্যাসেট, যেহেতু আমি ব্যাংকে জমা দিয়েছি তাহলে ব্যাংক অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, আর যেহেতু কোত্থেকে জমা দিয়েছি, নগদ টাকা জমা দিয়েছি, তাহলে নগদ টাকা
কমে গেছে। তাহলে একটা অ্যাসেট কমেছে আর একটা অ্যাসেট বেড়েছে। নিশ্চয়ই তোমরা হিসাব খাত দুইটা বুঝতে পেরেছো এবং হিসাব সমীকরণের প্রভাবগুলো তোমরা চিহ্নিত করতে পারছো। এরপর দেখো বন্ধুরা, ব্যবসা থেকে উত্তোলন করা হলো। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, ব্যবসা থেকে উত্তোলন করা হলো। তো এটা কি হলো? ব্যবসা থেকে যখন উত্তোলন করা হয় তখন বুঝতে হবে এটা ব্যবসা থেকে মালিক উত্তোলন করেছে, কারণ ব্যবসা থেকে তো ব্যবসা উত্তোলন করতে পারে না। তাহলে বন্ধুরা, ব্যবসা থেকে উত্তোলন এই বিষয়টা কিন্তু আমাদের খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। ব্যবসা থেকে যখন উত্তোলন করবে তখন বুঝতে হবে এটা মালিক উত্তোলন করে নিয়েছে এবং তার ব্যক্তিগত প্রয়োজনে। এত কথা কিন্তু বলা নেই, কিন্তু তোমাকে বুঝতে হবে যে ব্যবসা থেকে উত্তোলন। তাহলে আমরা জানি মালিক যদি ব্যবসা থেকে উত্তোলন করে নেয় তাহলে সেটাকে টাকা নিয়ে যায়, তাহলে আমরা উত্তোলন বলি। আর কি নিয়ে গেছে ব্যবসা থেকে? নগদ টাকা। তাহলে একদিকে হিসাব সমীকরণের ডি এফেক্ট হয়েছে, আর একটা হলো অ্যাসেট প্রভাবিত হয়েছে বা এফেক্ট হয়েছে। তাহলে আমরা একদিকে দুটো হিসাব খাত আমরা চিহ্নিত করতে পেরেছি, একটা হলো উত্তোলন, একটা হলো সম্পদ। আর হিসাব সমীকরণে কী প্রভাব হয়েছে? উত্তোলন বাড়ছে আর সম্পদ হ্রাস পেয়েছে। নিশ্চয়ই বন্ধুরা তোমরা এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ব্যবসা থেকে উত্তোলন এটা কিন্তু মালিকের ব্যক্তিগত প্রয়োজনে, এই কথাটা কিন্তু উজ্জ্বল আছে, বুঝতে হবে বন্ধুরা। এরপর যখন মালিক ব্যবসা থেকে পণ্য উত্তোলন করলেন, বন্ধুরা আগেও বলেছি আমরা যে মালিক ব্যবসা থেকে যদি নগদ টাকা, ব্যবসা থেকে ব্যাংকের থেকে টাকা অথবা ব্যবসা থেকে যদি পণ্যদ্রব্য নিয়ে যায়, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা উত্তোলন বলছি। কারণ যেদিন আমরা উত্তোলন সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে একদিকে উত্তোলন বৃদ্ধি পাবে। আর কি নিয়ে গেছে বন্ধুরা? পণ্য নিয়ে গেছে। তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে পণ্যটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যখন আমরা অ্যাকাউন্টিংয়ে লিপিবদ্ধ করে থাকি, ব্যবসা প্রতিষ্ঠানে যখন হিসাবে আমরা পণ্যকে লিপিবদ্ধ করি, তখন পণ্যটাকে আমরা ক্রয় হিসাবে শুধু লিপিবদ্ধ করে থাকি। তাহলে পণ্যটা যখন আমরা লিপিবদ্ধ করি ক্রয়, যখন পণ্য কিনি তখন ক্রয় বৃদ্ধি পায়। আর যখন পণ্য অন্য কোনো খাতে চলে যায় বা বিক্রয় ব্যবহার করি বা মালিক নিয়ে যায়, তখন ওই পণ্যটা হ্রাস পায়। তাহলে আমরা পণ্যটাকে আমরা কি ধরেছি? খরচ ধরেছি। তাহলে হিসাব সমীকরণ হলো উত্তোলন এবং পণ্যটা হবে ক্রয়, আর খরচ উত্তোলন বৃদ্ধি পাবে এবং খরচ কী হবে? হ্রাস পাবে। এই পণ্যটার ক্ষেত্রে তোমাদের আগেও বলেছি যে পণ্যটা আমরা হিসাবভূত করি কী হবে? আমরা হিসাবভূত ক্রয় হিসাবে, অর্থাৎ আমরা ক্রয় থাকলেই বুঝতে পারবো এটা আমাদের পণ্য। তাহলে এখানে হিসাব সমীকরণে কী প্রভাব বিস্তার করেছে? একদিকে যেহেতু মালিক নিয়ে গেছে, উত্তোলন প্রভাব বিস্তার করেছে, উত্তোলন বৃদ্ধি পেয়েছে। আর পণ্য নিয়ে গেছে, আমাদের খরচ হ্রাস পাবে, এক্সপেন্স হ্রাস পাবে। কারণ আমরা জানি পণ্য কিনলে খরচ বাড়ে। এই পণ্য যদি আমরা অন্য কোনো খাতে ইউজ করি তাহলে ওই খরচটা হয়তো কমবে, অন্য একটা খাতের হিসাব বা খরচ বেড়ে যাবে। তাহলে বন্ধুরা তোমাদের মনে রাখতে হবে যে এই পণ্যটা কিন্তু আমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে পণ্যটা কিন্তু আমরা কী হিসাবে রাখি? খরচ হিসাবে রাখি এবং সেটা আমাদের ক্রয় হিসাবে থাকে। তাহলে আমাদের এখানে হিসাব সমীকরণে একদিকে উত্তোলন বৃদ্ধি পেয়েছে আর একদিকে আমাদের এক্সপেন্স হ্রাস পেয়েছে। আমরা আরও কয়েকটা লেনদেন দেখবো এরকম, তারপরে আমরা মূল অঙ্কে চলে যাব। মালিক ব্যবসা থেকে ছেলে স্কুলের বেতন অথবা ব্যক্তিগত বাসা ভাড়া বা উপহার কেনার জন্য ব্যবসা থেকে পরিশোধ করলেন 2000 টাকা। বন্ধুরা আমরা আগে বলেছি মালিক তার কোনো ব্যক্তিগত খরচ যদি ব্যবসা থেকে সে পরিশোধ করে তাহলে এটাকে আমরা কি বলছি? উত্তোলন বলছি। তাহলে এখানেও আমাদের উত্তোলন একটা বিষয় আসছে। আর যেহেতু ব্যবসা থেকে টাকা পরিশোধ করেছেন তাহলে ব্যবসার নগদ টাকা কমে গেছে। তাহলে বন্ধুরা দেখো হিসাব সমীকরণ, এখানে আমাদের হিসাব যে দুইটা হিসাবকে প্রভাব বিস্তার করেছে, তাহলে একটা হলো উত্তোলন, একটা হলো নগদান। নিশ্চয়ই তোমরা উত্তোলন সম্পর্কে ক্লিয়ার হয়েছো। আমি আবারও বলছি যে মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার ব্যক্তিগত খরচ, দেখো এখানে বন্ধুরা ছেলের স্কুলে বেতন এটা কিন্তু তার ব্যক্তিগত খরচ, এটা ব্যবসা খরচ নয়। তার ব্যক্তিগত বাসা ভাড়া এটা কিন্তু ব্যবসার খরচ নয়, তার ব্যক্তিগত খরচ। উপহার, ব্যবসা প্রতিষ্ঠান কাউকে উপহার দেয় না, মালিক উপহার দিয়েছে হয়তো কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য এবং টাকা পরিশোধ করছে ব্যবসা থেকে, এটা কিন্তু টোটালটাই কিন্তু উত্তোলন। এখন যেভাবেই বলা থাকুক না কেন, ছেলে স্কুল বেতন দেওয়া হলো এটা উত্তোলন, ব্যক্তিগত বাসা ভাড়া দেওয়া হলো এটাও উত্তোলন, উপহার দেওয়া হলো ব্যবসা থেকে টাকা নিয়ে এটাও কিন্তু উত্তোলন। তাহলে আমরা যেভাবে থাকুক না কেন এটা কিন্তু উত্তোলন ধরতে হবে। তাহলে একদিকে হিসাব সমীকরণে আগে আমরা হিসাব খাতে রেখে একদিকে উত্তোলন হিসাব খাত আর একদিকে নগদান। আর হিসাব সমীকরণে কি হয়েছে দেখো, উত্তোলন যদি আমি ব্যবসা থেকে টাকা নিয়ে যাই আমার উত্তোলন বেড়েছে, ড্রয়িংস ডিটা বেড়ে যাবে, আর নগদ টাকা কমে গেছে আমার অ্যাসেটটা হ্রাস পাবে। বন্ধুরা আশা করি যে তোমাদের এইগুলো নিয়ে আর সমস্যা হওয়ার কথা নয়, কারণ আমরা গত ক্লাসেও এরকম অনেক লেনদেন তোমাদেরকে দেখিয়েছি। বন্ধুরা পরের লেনদেনে দেখো প্রাপ্য টাকা আদায় হয়েছে। বন্ধুরা প্রাপ্য টাকা তো তোমরা বুঝতেছো যে আমি যদি কারো কাছে টাকা পাই সেটা বলে প্রাপ্য হিসাব বা প্রাপ্য টাকা আদায় হয়েছে। কি আদায় হয়েছে? মানে আমরা নগদ টাকা পেয়েছি। তাহলে এখন দেখো বন্ধুরা এই লেনদেনে দুইটা হিসাব খাত কি ছিল? একটা হলো প্রাপ্য হিসাব আর একটা হলো
নগদান। তাহলে আমি যদি কারোর কাছে টাকা পাই এবং সে যদি টাকা দিয়ে দেয়, তাহলে আমার প্রাপ্য হিসাব কী হবে? কমে যাবে। তাহলে প্রাপ্য হিসাবে একটা অ্যাসেট, নগদান একটা অ্যাসেট। তাহলে একদিকে একটা উপাদানকে প্রভাবিত করছে, একটা হলো অ্যাসেট একদিকে বেড়েছে, একদিকে অ্যাসেট কমেছে। নিশ্চয়ই তোমরা প্রাপ্য হিসাব সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার আছে, কারণ এই টার্মগুলো যদি তোমাদের ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা পরবর্তীতে কোনো ধাপ করতে পারবে না। তাহলে প্রাপ্য হিসাব বলতে বোঝাচ্ছে যে আমরা যদি কারোর কাছে টাকা পাই এবং সে যদি টাকা দিয়ে দেয়, একদিকে আমার নগদ টাকা বাড়ে, নগদ সম্পদ বাড়ে, আর প্রাপ্য হিসাব নামক সম্পদ আমার হ্রাস পাবে। আশা করি বন্ধুরা এটাও তোমাদের ক্লিয়ার হবে। এরপরে বন্ধুরা যে কথা বলছিলাম যে আজকে আমরা একটা বোর্ডে কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করব, এবং দেখো কীভাবে বোর্ডে কোশ্চেন আসে এবং কীভাবে সলভ করতে হয়। দেখো এখানে জনাব হাফিজ 2018 সালে 1 ডিসেম্বর তারিখে নগদ 30,000 টাকা এবং 40,000 টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন ছিল নিম্নরূপ। এই অঙ্কটা আমাদের যশোর বোর্ড 2019-এ আসছে। দেখি পরবর্তী লেনদেনগুলো কী ছিল। নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, তারপরে অফিস সরঞ্জাম নগদে ক্রয় 10,000 টাকা। খুব লক্ষ্য করো লেনদেনগুলো। এরপর আছে আমাদের বাকিতে নগদে পণ্য বিক্রয় আছে 45,000 টাকা। এরপর আছে বাকিতে পণ্য ক্রয় 30,000 টাকা। তোমার পাওনাদারকে পরিশোধ করা হলো 25,000 টাকা এবং কর্মচারী বেতন দেওয়া হলো 10,000 টাকা। এটা হলো আমাদের টোটাল অঙ্কটা। এবং দেখো করণীয় মধ্যে কী ছিল। করণীয় মধ্যে ছিল যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। বন্ধুরা এটা তোমাদের একেবারেই নতুন। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে প্রারম্ভিক মূলধন নিয়ে তোমাদের তেমন সমস্যা হবে না। উপরিউক্ত লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তোমার 3টা রিকোয়ারমেন্ট ছিল, আমরা 2টা রিকোয়ারমেন্ট এখানে আজকে সলভ করব। একটা হলো প্রারম্ভিক মূলধন দেখাও, এটার নম্বর ছিল 2, আর উপরোক্ত লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও, এটার নম্বর হচ্ছে 4। তোমরা জানো নম্বর বিভাজন। ওকে বন্ধুরা, চলো আমরা আগে একটু দেখে নিই আমরা কীভাবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। দেখো বন্ধুরা, জনাব হাফিজ 2018 সালে 1 ডিসেম্বর তারিখে নগদ 30,000 টাকা এবং 40,000 টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে তার লেনদেন ছিল নিম্নরূপ। এখান থেকে আমরা প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করব। দেখো বন্ধুরা, এখানে 1 ডিসেম্বর সে ব্যবসা শুরু করেছে, অর্থাৎ যেদিন ব্যবসা শুরু করেছে অথবা বছরের শুরুর দিন যদি ব্যবসা শুরু করে ওই দিনটাও প্রারম্ভিক, আর যেদিন বছর শুরু হয় সেটাও কিন্তু প্রারম্ভিক। যেহেতু 1 ডিসেম্বর শুরু করেছেন, এই তারিখটা হলো আসলে মূলত প্রারম্ভিক। আশা করি বন্ধুরা বুঝতেছ। এখন দেখো এখানে জনাব হাফিজ নগদ 30,000 টাকা দিয়েছেন এবং 40,000 টাকা অফিস সরঞ্জাম দিয়েছেন। এটা কে দিয়েছেন? এই মিস্টার হাফিজ কে? মিস্টার হাফিজ হলো মালিক, তিনি মালিক প্রদান করেছেন। বন্ধুরা আমরা তোমাদেরকে মূলধন যেদিন আমরা বুঝিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠানে তার নগদ টাকা, তার কোনো ব্যক্তিগত সম্পত্তি যদি ব্যবসা প্রদান করেন তাহলে এটাকে আমরা মূলধন নিশ্চয়ই। তাহলে এই যে মিস্টার হাফিজ যিনি মালিক, তিনি যেদিন ব্যবসা শুরু করেছেন সেদিন নগদ টাকা দিয়েছেন, তিনি যন্ত্রপাতি দিয়েছেন, তার এগুলো তার ব্যক্তিগত সম্পদ। কাকে দিয়েছেন? ব্যবসা প্রতিষ্ঠানকে দিয়েছেন। তাহলে আমরা জানি এটার নাম হিসাব বিজ্ঞানে এটা টার্ম ইউজ করা হয় মূলধন। তা আমরা পেলাম যে একদিকে নগদ টাকা, একদিকে অফিস সরঞ্জাম, মোট 70,000 টাকা। এটাই মূলধন মূলত। তাহলে বন্ধুরা দেখো, এবং এটা যেহেতু বছরের ব্যবসা প্রতিষ্ঠানের শুরুতে দিয়েছেন, তাহলে আসলে এই মূলধনটাই ছিল প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা এখন সমাধানে কিভাবে করব? দেখো সমাধান ক, নগদ টাকা দিয়েছেন তিনি 30,000 টাকা এবং অফিস সরঞ্জাম দিয়েছেন 40,000 টাকা, তাহলে মোট 70,000 টাকা। এটাই ছিল প্রারম্ভিক মূলধন। তোমাকে এইটুই লিখতে হবে। এইটু তুমি লিখতে পারলে তুমি 2 নম্বর পাবে। আশা করি বন্ধুরা প্রারম্ভিক মূলধনও বুঝেছো, প্রারম্ভিক মূলধনও বুঝেছো। আশা করি তোমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট নিয়ে আর সমস্যা হবে না, এবং তোমাদের অনেক অঙ্কেই এই প্রারম্ভিক মূলধন নির্ণয় করে এরকম তোমাদের রিকোয়ারমেন্ট থাকবে। আশা করি তোমাদের আর সমস্যা হবে না। এরপরে আসো বন্ধুরা সমাধান খ। খতে গিয়ে আমরা কি আছে এখানে দেখো, আমরা এক একটা লেনদেন দেখো, নগদে পণ্য ক্রয়, এবং এখানে আমাদের রিকোয়ারমেন্ট ছিল কি সমাধান খতে যে প্রত্যেকটা লেনদেনে হিসাব সমীকরণের প্রভাব তোমাকে চিহ্নিত করতে হবে। তাহলে দেখো বন্ধুরা আমরা লেনদেনটাকে উপস্থাপন করি। দেখো 1 নম্বর ছিল 1 তারিখে ছিল নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। তা লেনদেনের প্রভাব তোমাকে চিহ্নিত করতে হলে বা নির্ণয় করতে হলে তোমাকে হিসাব কিন্তু তোমাকে চিহ্নিত করতে হবে। অর্থাৎ হিসাব যদি তুমি চিহ্নিত করতে না পারো তাহলে তুমি অ্যাসেট, লাইবিলিটি, ক্যাপিটাল, ড্রয়িংস এগুলো কিন্তু তুমি চিহ্নিত করতে পারবে না। তাহলে এখন বন্ধুরা আসো, এখানে 2টা বিষয় আছে এখানে, একটা হলো নগদ, একটা হলো পণ্য ক্রয়। তাহলে বন্ধুরা তোমরা বুঝতেছো যে নগদ আমরা একটা হিসাব খাত। তাহলে নগদ হিসাব খাত কোন হিসাব খাত তোমার মনে আছে? আমরা বলেছিলাম যে উৎস থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যায়,
সেটা কি বলছিলাম বন্ধুরা? সম্পদ। তাহলে নগদ একটা সম্পদ, অনেকবার বলেছি। তাহলে একটা হিসাব খাত হলো নগদ এবং সেটা হলো সম্পদ। আর একটা হলো পণ্য ক্রয়। বন্ধুরা আমরা পণ্য কাকে বলে মনে আছে তোমাদের? আমি বলেছিলাম পণ্য কাকে বলে, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তারপর আমি বলে যাচ্ছি আমরা যা বিক্রির উদ্দেশ্যে কিনি সেটাকে বলি পণ্য। অর্থাৎ উদ্দেশ্য যদি থাকে আমরা এটা বিক্রি করব, সেই উদ্দেশ্য যদি আমরা ক্রয় করি সেটাকে বলি আমরা পণ্য। নিশ্চয়ই তোমাদের পণ্য ক্রয় মনে আছে। পণ্য ক্রয়টাকে আমরা হিসাব বিজ্ঞানে কী নামে লিখি আমরা? নিশ্চয়ই বন্ধুরা তোমার মনে আছে। এটা ক্রয় হিসাবে লিখলেই বুঝতে পারি এটা পণ্য ক্রয়। এবং পণ্য ক্রয়টাকে আমরা কোন হিসাব খাতে দেখিয়েছিলাম? নিশ্চয়ই এটাও মনে আছে, এটা খরচ বা এক্সপেন্স। তাহলে বন্ধুরা নগদে যদি পণ্য ক্রয় করি তাহলে নগদটা কী হবে? বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? নিশ্চয়ই হ্রাস পাবে। তাহলে নগদ অ্যাসেট হ্রাস পেয়েছে, আর পণ্য যদি ক্রয় করি তাহলে আমার খরচ বৃদ্ধি পায়। আমরা এই আইটেমটা অনেকবার দেখিয়েছি। তাহলে তোমাদের হিসাব সমীকরণের প্রভাবটা কী হলো? একদিকে নগদ সম্পদ হ্রাস পেয়েছে, এটি কিন্তু তোমার অ্যান্সার, কিন্তু নগদ সম্পদ হ্রাস পেয়েছে। আর একটা খরচের নাম ক্রয়টা বৃদ্ধি পেয়েছে। এই জিনিসটাই কিন্তু তোমাকে পরীক্ষা খাতায় উপস্থাপন করতে হবে। এটা কিন্তু আমাদের কোশ্চেন, এটা উপস্থাপন করতে হবে না। তুমি যদি তারিখ দিয়ে শুধু এইটু যদি উপস্থাপন করো তাহলে তোমার ফুল নাম্বার পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো, তোমার হিসাব সমীকরণের প্রভাব যদি তোমাকে পারফেক্টলি তোমাকে অ্যান্সার করতেই হয়, তাহলে তোমরা দেখো লেনদেনটাতে আমরা প্রথমে হিসাব খাতগুলো চিহ্নিত করছি। হিসাব খাতগুলো চিহ্নিত করে আমরা হিসাব সমীকরণে এটা কি অ্যাসেট না এক্সপেন্স না ড্রয়িংস না রেভিনিউ, এইটাকে তোমার চিহ্ন করতে হবে। এবং সেটা বাড়লো না কমলো এইটাই কিন্তু প্রভাব। এটি বাড়লো না কমলো এটাই প্রভাব। সেই প্রভাবটা তোমার চিহ্ন করতে পারবে। বন্ধুরা তোমরা যদি এই জিনিসটা খুব ভালো করে করতে পারো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি তোমরা হিসাব বিজ্ঞানে একজন ভালো মানের ছাত্র হবে এবং তোমরা ভালো রেজাল্ট করতে পারবে যদি তোমরা এইটা করতে পারো। কারণ বারবার আমরা বলেছি যে হিসাব বিজ্ঞানের মূল উপাদান হলো লেনদেন। সেই লেনদেনের মধ্যে বিশ্লেষণ করলে আমরা 6টি উপাদান পাই, যেটা হিসাব সমীকরণ আমরা বলেছি। এবং এই 6টা উপাদান যদি তুমি চিহ্নিত করতে পারো তাহলে হিসাব বিজ্ঞানের যে কোনো জায়গা থেকে তোমাকে বুঝতে সমস্যা হবে না। তবে তোমাকে অবশ্যই এইগুলো ভালো করে জানতে হবে, চিনতে হবে। নেক্সট লেনদেন লক্ষ্য করো বন্ধুরা, অফিস সরঞ্জাম নগদে ক্রয়। একটু গেস করো বন্ধুরা, অফিস সরঞ্জাম নগদে ক্রয়। অফিস সরঞ্জামটা কি এটাকে তোমাকে বুঝতে হবে। আমি অফিস সরঞ্জাম থেকে যদি কিনি ভবিষ্যতে সুবিধা পাবো? হ্যাঁ, উত্তর কিন্তু হ্যাঁ আসবে। তাহলে আমরা জানি যে উৎস থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যায়, এটাকে আমরা কি বলি? সম্পদ বলি। তাহলে অফিস সরঞ্জামটা কি? আমাদের সম্পদ। এবং নগদে ক্রয় করি কি হলে তাহলে? তো নগদ টাকা কী হয়েছে? নগদ টাকা কমে গিয়েছে। তাহলে নগদও কিন্তু আরেকটা সম্পদ। তাহলে প্রভাবটা কি দেখো বন্ধুরা, একদিকে অফিস সরঞ্জাম সম্পদ বৃদ্ধি পেয়েছে অফিস সরঞ্জাম, আর একদিকে সম্পদ হ্রাস পেয়েছে নগদ। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে বুঝতেই হবে, ভালো করে বুঝতে হবে। বন্ধুরা যদি তারপর যদি তোমরা বুঝতে না পারো কমেন্টস বক্সে কমেন্টস করো, আমি আবারও চেষ্টা করব। আর তোমরা একটু কে কোত্থেকে আজকে ক্লাসে আমাদের সাথে হাজির হয়েছো এটা কমেন্টস করে জানাও তোমরা বন্ধুরা তোমাদের ক্লাস কেমন লাগছে, আর কিছু তোমাদের দরকার আছে কিনা, আরও কোনো বিষয় তোমাদের স্পেসিফিক দরকার থাকলে আমাদেরকে জানাও, আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। আমরা চেষ্টা করব এই ক্লাস থেকে যেন তোমাদের পুরো পরিপূর্ণ অ্যাকাউন্টই তোমরা শিখতে পারো এবং তোমাদের বাড়তি কোনো সাপোর্ট না লাগে। বন্ধুরা আমাদের সাথেই থাকো। এরপরে লেনদেন দেখো, নগদে পণ্য বিক্রয়। একটু চিন্তা করো বন্ধুরা, নগদে পণ্য বিক্রয় কোন হিসাব খাতকে কোন হিসাব খাত আছে এখানে? নগদে পণ্য বিক্রয়। বন্ধুরা নগদ শব্দটা কিন্তু আছে। তাহলে নগদ একটা অ্যাসেট এবং একটা হিসাব খাত পেলাম নগদ। আর বিক্রয়টাকে আমরা কি বলেছিলাম? পণ্য ক্রয় বলছিলাম খরচ। বিক্রয় কি বলছিলাম? গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিক্রয় হলো আমাদের রাজস্ব বা রেভিনিউ বা আয়, যেটা তোমরা আয় বলো। তাহলে এখানে দুইটা হিসাব খাত আছে, একটা হলো নগদ, একটা হলো বিক্রয়। তা নগদটা কোন হিসাব সমীকরণে কোন উপাদানে পড়বে? হিসাব সমীকরণে অ্যাসেট। আর বিক্রয়টা কোন উপাদানে পড়লো? বিক্রয়টা রেভিনিউতে পড়লো বা রাজস্ব পড়লো বা আয় পড়লো। তাহলে এখন দেখো বন্ধুরা হিসাব সমীকরণে কোথায় প্রভাব বিস্তার করেছে? নগদ সম্পদ। আমরা যদি নগদ টাকায় বিক্রি করি নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে। দেখো সম্পদ নগদ বৃদ্ধি পেয়েছে। আর বিক্রয় যত করব আমাদের রাজস্ব বা আয় বৃদ্ধি পাবে। তাহলে আরেকটা উপাদান বাড়লো বিক্রয়। বন্ধুরা আশা করি এখন তোমাদের আর কিছু না হোক একটা লেনদেন দেখলে তোমাদের থিঙ্কিং জায়গাতে তোমাদের হয়তো এখন আমরা রিস্ক করতে পেরেছি যে লেনদেন দেখলেই তোমরা আগে থিঙ্ক করবে যে এটা কোন হিসাব খাত জড়িত এবং এই হিসাব খাতগুলো হিসাব সমীকরণের কোন উপাদানের সাথে সম্পৃক্ত এবং সেটা হ্রাস পেলো না বৃদ্ধি পেলো। কয়েকটা বিষয় কিন্তু তোমাদের তিনটা ধাপ তোমাদেরকে বিশ্লেষণ করতে হবে। একটা হলো যে একটা লেনদেন দেখার সাথে সাথে তোমাদেরকে হিসাব খাতগুলো চিহ্নিত করতে হবে
এটা এক স্টেপ। দ্বিতীয় স্টেপ হলো যে হিসাব সমীকরণে যে উপাদানগুলো আছে সেই উপাদানের সাথে এই হিসাব খাতগুলো কার সাথে কার মিল হচ্ছে এবং এটা হ্রাস পেলো না বৃদ্ধি পেলো, এটা কিন্তু মূল কাজ। তো এখানে দেখো বাকিতে পণ্য ক্রয়। বন্ধুরা আমরা বলেছিলাম যে সুবিধা গ্রহণ করেছে কিন্তু প্রতিদান দেই নেই। কি বলেছিলাম তোমাদেরকে? দায়, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমরা পণ্য ক্রয় করেছি কিন্তু প্রতিদান দেই নাই, নগদ টাকা দেওয়ার কথা ছিল, টাকা দেই নাই। তাহলে এই যে আমরা বাকিতে কিনেছি এটা আমাদের জন্য দায়। বন্ধুরা আরও বলেছিলাম যে মালিক যদি আমাদের কাছে টাকা পায়, এটাকে হিসাব বিজ্ঞানের ভাষায় কী বলা হয়? নিশ্চয়ই তোমাদের মনে আছে, মূলধন। আর মালিক ছাড়া বাইরের পক্ষ যে আমাদের কাছে টাকা পায় সেটা আমরা কি বলেছিলাম? সেটা বলেছিলাম প্রদেয় হিসাব, বা কোনো কোনো বইতে পাওনাদারও লেখা আছে। তাহলে প্রদেয় হিসাব আমাদের জন্য দায়। তাহলে একদিকে দায় বাড়লো যেহেতু আমরা ধারে কিনেছি, এবং পণ্য ক্রয় বন্ধুরা আমরা কি বলছিলাম? আগেই বলেছিলাম পণ্য ক্রয় হলো আমাদের খরচ। তাহলে একদিকে দেখো বন্ধুরা এর হিসাব সমীকরণের প্রভাব কি? তাহলে ক্রয় হলো আমাদের খরচ, হিসাব সমীকরণে এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে, আর দায় লায়াবিলিটি বৃদ্ধি পেয়েছে। দায়ের নাম প্রদেয় হিসাব। নানান কিন্তু দায়ের কিন্তু বিভিন্ন নাম আছে, তোমার নামগুলো কিন্তু জানতে হবে। মূলধনটাও কিন্তু দায় ছিল, বকেয়া বেতনও দায়, এর মনে আছে বন্ধুরা তোমাদের? তাহলে আমাদের বাকিতে পণ্য ক্রয়, এই লেনদেনটা দুইটা হিসাব খাত, একটা হলো পাওনাদার বা প্রাপ্য প্রদেয় হিসাব যেটা আমাদের লায়াবিলিটি, আর একটা হলো পণ্য ক্রয়, এটা খরচ এক্সপেন্স। তাহলে একদিকে এক্সপেন্স বাড়ছে, একদিকে লায়াবিলিটি বাড়ছে। পরবর্তী লেনদেন দেখো বন্ধুরা, বাকিতে পণ্য বিক্রয় করা হলো 40,000 টাকা। নিশ্চয়ই বন্ধুরা তোমরা বুঝতেছো এখানে বাকিতে পণ্য বিক্রয় মানে কি? আমরা সুবিধা দিয়েছি কিন্তু প্রতিদান পাই নাই। মনে আছে বন্ধুরা? আমরা পণ্য বিক্রয় করেছি, সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু আমরা এর প্রতিদান টাকা পাইনি, তা টাকা পাবো। তাহলে আমরা বলছিলাম বন্ধুরা অন্য লোকের কাছে যদি আমরা টাকা পাই সেটাকে আমরা কি হিসাবে, অ্যাকাউন্টিংয়ের টার্মটা কী ছিল? নিশ্চয়ই তোমাদের মনে আছে, ওটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেটাকে আমরা বলছিলাম প্রাপ্য হিসাব, বা কোনো কোনো বইতে দেনাদার কথা বলা আছে। তাহলে আমরা যদি কারোর কাছে টাকা পাই সেটা আমাদের জন্য সম্পদ, কারণ সে আমাদের টাকা ভবিষ্যতে দিবে এবং সেটা আমাদের জন্য সুবিধার বয়ে আনবে। তাহলে এই প্রাপ্য হিসাবটা আমাদের সম্পদ। আর বিক্রয়টা কি হলো বন্ধুরা? পণ্য বিক্রয়টা আমরা বলছিলাম রাজস্ব। তাহলে একদিকে হিসাব সমীকরণে আমাদের কি প্রভাব বিস্তার করেছে? একদিকে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে প্রাপ্য হিসাব, নিশ্চয়ই তোমাদের একদম ক্লিয়ার, এবং রাজস্ব বিক্রয় রাজস্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে হিসাব সমীকরণে একদিকে আমার অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, একদিকে আমার রেভিনিউ বৃদ্ধি পেয়েছে। এইটাই কিন্তু আমাদের মূল বিষয়। এবং পরবর্তী দেখবা, পরবর্তী যে হিসাব বিজ্ঞানের পরবর্তী যে ধাপগুলো আছে সেই ধাপগুলো এই যে হিসাব সমীকরণের প্রভাব, এইটা আমাদেরকে মানে যদি আমাদের ক্লিয়ার থাকে পরবর্তী ধাপগুলো আমাদের খুবই সহজ হবে বন্ধুরা। ওকে, আমরা এরপর আরেকটা লেনদেন দেখি। পাওনাদারকে পরিশোধ করা হলো। একটু লক্ষ্য করো বন্ধুরা, যদি পাওনাদারকে পরিশোধ করি একটু চিন্তা করো কি হবে? পাওনাদারকে পরিশোধ করলে নগদ টাকা কি হয়েছে বলো? নগদ টাকা হ্রাস পেয়েছে। তাহলে নগদ টাকাকে আমরা কি বলেছিলাম? অ্যাসেট বলেছিলাম। তাহলে একদিকে অ্যাসেট হ্রাস পেয়েছে। আর পাওনাদার কারা? নিশ্চয়ই তোমাদের মনে আছে, পাওনাদার হলো যারা আমাদের কাছে টাকা পায়। যারা আমাদের কাছে টাকা পায় এরা কি? পাওনাদার। এটা আমাদের জন্য কি? এটা একটা লায়াবিলিটি বা দায়। তাহলে আমরা যদি পাওনাদারকে টাকা পরিশোধ করে দেই তাহলে একদিকে নগদ টাকা হ্রাস পেয়েছে, আর একদিকে পাওনাদার দায়ও হ্রাস পেয়েছে। তাহলে আমাদের হিসাব সমীকরণে যে প্রভাব বিস্তার করেছে সেটা হলো একদিকে অ্যাসেট হ্রাস পেয়েছে বা সম্পদ হ্রাস পেয়েছে নগদ, আর একদিকে দায় হ্রাস পেয়েছে প্রদেয় হিসাব বা পাওনাদার। যেটাই লেখো দুটাই কারেক্ট। এরপর দেখো বন্ধুরা, দেনাদার থেকে নগদ আদায় করা হলো। নিশ্চয় তোমাদের মনে আছে দেনাদার কারা? যাদের কাছে আমরা টাকা পাই তাদেরকে আমরা দেনাদার বলি। আর একটা টার্ম কি ইউজ করা হয়? প্রাপ্য হিসাব। দুইটা তোমাদের জানতে হবে। এদের কাছ থেকে টাকা আদায় করেছি, তা টাকা আদায় করলে আমরা নগদ টাকা পেয়েছি নিশ্চয়ই, তা নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে একদিকে একটা হিসাব খাত হলো নগদ এবং সেটা বৃদ্ধি পেয়েছে, এবং নগদটা হিসাব সমীকরণে কোন উপাদান? এটা অ্যাসেট। আর একদিকে দেনাদার কিন্তু আমাদের সম্পদ ছিল, কারণ যাদের কাছে আমরা টাকা পাই এটা কিন্তু আমাদের সম্পদ। কারণ কি? তার কাছে আমি ভবিষ্যতে সুবিধা পাবো। আর শুধু টাকা দিয়ে দেয় তাহলে সেই দেনাদার বা দেনাদারের পরিমাণ কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? হ্রাস পাবে। তাহলে এখানে দুইটাই কিন্তু সম্পদ, দেনাদারটাও সম্পদ, হিসাব সমীকরণে যে উপাদান আছে, আর নগদ টাকাও কিন্তু সম্পদ। তাহলে নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে আর দেনাদার সম্পদ হ্রাস পেয়েছে। বন্ধুরা এইটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমার হিসাব খাত চিহ্নিত করা এবং হিসাব খাতের সাথে হিসাব সমীকরণের উপাদানের সাথে মিল করা বা ম্যাচিং করা, এটাই কিন্তু আমাদের মূল বিষয়। সরি, একটা ইন্টারাপ্ট হয়ে গেল। কোন স্লাইডে ছিলাম আমরা? এটাও ছিলাম না, একটু দেখে নিই আমরা। এইটাই ছিলাম।
এইটা ছিলাম এই লেনদেনে আমাদের। তাহলে দেনাদার থেকে নগদ আদায়, এর ফলে আমাদের একদিকে সম্পদ দেনাদার কমে গেছে, আরেকদিকে নগদ সম্পদ বেড়ে গেছে। বন্ধুরা এরপরে লেনদেনটা লক্ষ্য করো, এটা বোধহয় সম্ভবত লাস্ট লেনদেন। কর্মচারীদের বেতন দেওয়া হলো। বন্ধুরা তোমাদের কাছে প্রশ্ন, বেতনটা কি? নিশ্চয়ই তোমরা অ্যান্সার করতে পারবে, কারণ আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। বেতনটা হলো খরচ। কেন মনে আছে বন্ধুরা? খরচ কাকে বলে? নিশ্চয়ই তোমাদের মনে আছে যে কোনো উৎস থেকে সুবিধা গ্রহণ করাটাই খরচ। আমরা কর্মচারীদের থেকে সারা মাস সুবিধা নিয়েছি, এজন্য বেতনটা আমাদের খরচ। এর প্রতিদান হিসাবে আমরা কী দিয়েছি? নগদ টাকা দিয়েছি। তাহলে একদিকে সুবিধা নিয়েছি, তার প্রতিদান হিসাবে নগদ টাকা দিয়েছি। তাহলে বেতনটা আমাদের খরচ, এক্সপেন্স। এক্সপেন্স বাড়বে আর নগদ টাকা কী হবে? কমে যাবে। তাহলে আমাদের হিসাব সমীকরণের যে দুইটা উপাদান, একটা হলো এক্সপেন্সের সাথে সম্পৃক্ত, একটা হলো অ্যাসেটের সাথে সম্পৃক্ত। তাহলে বন্ধুরা কী হয়েছে দেখো, নগদ সম্পদ হ্রাস পেয়েছে। যেহেতু আমি কর্মচারীকে বেতন দিয়েছি, বেতন হিসাবে কী দিয়েছি? নগদ টাকা দিয়েছি। তার নগদ সম্পদ হ্রাস পেয়েছে। আর বেতনটা কী জন্য? বেতনটা ছিল আমাদের খরচ। তাহলে আমরা যত সুবিধা নেব আমাদের খরচ বাড়তে থাকবে। তাহলে এখানে বেতনটা আমাদের খরচ। আশা করি বন্ধুরা তোমাদের এই সমীকরণ, এই সমাধানটা তোমরা আবার বাসায় একটু মিলিয়ে দেখবে, কারণ আসলে আমরা অ্যাকাউন্টিং হলে এমন একটা বিষয় যেটা হলো প্র্যাকটিস করতে হবে। তো আমি পড়ালাম, তুমি বুঝলা, কিন্তু বাসায় প্র্যাকটিস করলে না, তুমি কিন্তু পরীক্ষা অ্যান্সার করতে পারবে না। এই অঙ্কটা ধরে আবার তোমরা প্র্যাকটিস করবে, দেখবে এবং খাতায় লিখবে। তাহলে কিন্তু আশা করি যে এই ধরনের প্রবলেম বা প্রশ্ন আসলে তোমরা সমাধান করতে পারবে। বন্ধুরা আমরা আরেকটা অঙ্কের দিকে আমরা যাব। এটা আমি করাই দেবো না, জাস্ট আমি বুঝিয়ে দেবো। তোমরা চেষ্টা করো বাসায় পড়ার, বাসায় এটা অনুশীলন করার চেষ্টা করবে। যদি কোথাও তোমাদের বেজে যায় কমেন্টস বক্সে আমাকে জানিও, আমি পরবর্তীতে প্রয়োজনে অ্যান্সার করে দেবো, অথবা নেক্সট আগামীকালকে ক্লাসে তোমাদেরকে আমি বিষয়টা উল্লেখ করতে পারবো। দেখো বন্ধুরা, 2018 সালে 1 জানুয়ারি তারিখে জনাব শামীম নগদ 80,000 টাকা, 40,000 টাকা আসবাবপত্র এবং ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। এটা কিন্তু একটু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মার্ক করে নি তোমাদের। ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা প্রদান করলেন, ঠিক আছে? এই বিষয়টা তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, খেয়াল করবে। পাশাপাশি উক্ত মাসে তার অন্যান্য লেনদেন ছিল নিম্নরূপ। জানুয়ারি মাসের 15 তারিখে অফিসের প্রজন্য 7,000 টাকার সাপ্লাইজ ক্রয় করে নগদ 2,000 টাকা পরিশোধ করা হলো। এটা কিন্তু একটা বোর্ডের কোশ্চেন, 2019 সালে বরিশাল বোর্ডে এই কোশ্চেনটা এসেছিল। সাপ্লাইজ, বন্ধুরা আমরা সাপ্লাইজ শব্দটা একটু তোমাদেরকে ব্যাখ্যা করে নিই। এটা তোমাদের হয়তো অনেকের নতুন টার্ম থাকতে পারে, সাপ্লাইজ। আমরা মনিহারি শব্দটার সাথে সবাই সম্পৃক্ত বা এটা পরিচিত। আমরা জানি মনিহারি, তোমরা যারা নবম দশম শ্রেণীতে যাদের অ্যাকাউন্টিং ছিল তারা হয়তো মনিহারি সম্পর্কে বেশি তোমাদের পরিচিত ছিল। আর সাপ্লাইজটাও কিন্তু মনিহারি, জাস্ট দুইটা টার্ম ইউজ করা হয়। ব্রিটিশরা বলে এটাকে স্টেশনারি, যেটা বাংলা অর্থ মনিহারি, আর আমেরিকানরা বলে সাপ্লাইজ, যেটা অর্থ বাংলা অর্থ মনিহারি। তবে হিসাবে লিপিবদ্ধকরণের ক্ষেত্রেও কিছুটা মৌলিক ডিফারেন্স আছে। যখন মনিহারি বলা হয়, ব্রিটিশরা যখন মনিহারি বলে তখন এটাকে খরচ হিসাবে তারা লিপিবদ্ধ করে, তা ধারণা করে মনিহারি কিনলেই ব্যবহার হয়ে গেছে এবং এটা খরচ। কিন্তু আমেরিকানরা কিন্তু বেশি প্র্যাকটিক্যাল, মোর প্র্যাকটিক্যাল। তারা চিন্তা করে আমি যদি কাগজ কলম কিনে নিয়ে আসি তাহলে কি কিনে নেওয়ার সাথে কি ব্যবহার হয়ে যায়? নিশ্চয়ই ব্যবহার হয় না। অর্থাৎ সেটা থেকে আমি ভবিষ্যতে সুবিধা পাবো। যদি আমি কাগজ কলম যদি কোনো দোকান থেকে নিয়ে আসি তাহলে আমি ভবিষ্যতে সুবিধা পাবো। ওরা কিন্তু সাপ্লাই শব্দটা অ্যাসেট হিসাবে বা সম্পদ হিসাবে ওরা ট্রিটমেন্ট করে। তাহলে বন্ধুরা আমরা যখন সাপ্লাইজ পাবো তখন সেটাকে আমরা অ্যাসেট হিসাবে আমরা লিপিবদ্ধ করব। আর যখন মনিহারি পাবো তখন আমরা খরচ হিসাবে লিপিবদ্ধ করব। কারণ জাস্ট জিনিস একই, বাট দুই দেশে দুই ধরনের প্র্যাকটিস। কিন্তু আমাদের দেশের হিসাব বিজ্ঞানের মধ্যে এই দুইটাই প্র্যাকটিস আছে। অর্থাৎ তোমরা এই বিষয়টা খেয়াল রাখবে, মনিহারিটা তোমরা খরচ হিসাবে দেখাবে, আর সাপ্লাই যদি থাকে সেটা অ্যাসেট হিসাবে দেখানো হয়। ওকে বন্ধুরা, আমরা পরবর্তীতে আসি। এখানে দেখো 7,000 টাকার মনিহারি সাপ্লাইজ কিনে 2,000 টাকা পরিশোধ করেছে। বন্ধুরা 7,000 টাকা মনিহারি কিনে 2,000 টাকা পরিশোধ করলে কি হবে? নিশ্চয়ই হবে না। তাহলে কি বুঝতে হবে যে এখানে 7,000 টাকা মনিহারি কিনে 2,000 টাকা পরিশোধ করেছি এবং 5,000 টাকা বকে আছে। এই 5,000 টাকা বকে আছে এই শব্দটা কিন্তু উজ্জ্বল, হিডেন। কিন্তু তোমাদের বুঝতে হবে যে এখানে 7,000 টাকা সাপ্লাইজ কিনে 2,000 টাকা পরিশোধ করেছি, মানে আরও 5,000 টাকা বকে আছে। কমিশন পাওয়া গেল 7,000 টাকা। একটি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন বিল পাওয়া গেল 5,000 টাকা। এই জিনিসটিকে লক্ষ্য করো বন্ধুরা, যে একটা জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম এবং বিজ্ঞাপন বিল পেয়েছি আমরা। তাহলে এখন বন্ধুরা এখানে কিন্তু বলা নাই বিলটা পরিশোধ করা হয়েছে। বিলটা পেয়েছি কিন্তু এখনও পরিশোধ করা হয় নাই, অর্থাৎ এটা কিন্তু বকেয়া।
অর্থাৎ বিজ্ঞাপন আমাদের খরচ হয়ে গেছে, কিন্তু এর প্রতিদান হিসাবে নগদ টাকা দেওয়ার কথা সেটা দেয় নাই। এই টার্মগুলো তোমাদেরকে একটু বুঝতে হবে, কারণ লেনদেনে অনেক সময় অনেক কিছু উজ্জ থাকে। এই উজ্জগুলো তোমাদেরকে বুঝতে হবে, এর বিহাইন্ডে কী কথাটা এখন রয়ে গেছে। ওকে বন্ধুরা, আমরা এই রিকোয়ারমেন্টটা দেখি যে করণীয় প্রারম্ভিক মূলধন নির্ণয়। নিশ্চয়ই তোমরা আমার আগে অঙ্কে ছিল এরকম প্রারম্ভিক মূলধন নির্ণয়, এবং খতে ছিল 1, 15, 20 ও 30 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেখাও। বন্ধুরা, এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় প্রায় এসে আসে, অর্থাৎ এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণ না, এই চ্যাপ্টারটা খুব ভালো না পারলে হিসাব বিজ্ঞানের পরবর্তী যে ধাপ আছে আমাদের জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, এগুলো কিন্তু তোমরা ভালো করে পারবে না। আশা করি বন্ধুরা যারা আমাদের সাথে ছিলে তাদের সমস্যা হওয়ার কথা নয়। প্রথমে আসো বন্ধুরা, আমি জাস্ট বুঝিয়ে দেবো, এটা কিন্তু তোমাদের হোম টাস্ক থাকবে, অর্থাৎ তোমরা বাসায় চেষ্টা করবে এটা অনুশীলন করার। 2018 সালের 1 জানুয়ারি তারিখে জনাব শামীম নগদ 80,000 টাকা এবং 40,000 টাকা আর্যাবত্ত এবং ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। এই যে বিষয়টা বন্ধুরা, এইটাই কিন্তু প্রারম্ভিক মূলধনের তোমার যে প্রথম যে কোশ্চেন ছিল প্রারম্ভিক মূলধন নির্ণয়, সেই কোশ্চেনের এই 3টা লাইনের মধ্যেই অ্যান্সার পাওয়া যাবে। দেখো বন্ধুরা, প্রারম্ভিক মূলধন কেন বলা হয়েছে? এই প্রারম্ভিক কোথায় পাবো? এই 1 জানুয়ারি তারিখ যেহেতু ব্যবসা শুরু করেছেন, এটাই হচ্ছে প্রারম্ভিক। যেদিন ব্যবসা শুরু করে সেটাও প্রারম্ভিক, আর বছরের শুরুটাও হয় প্রারম্ভিক। যদি ব্যবসাটা কন্টিনিউ চলতে থাকে তাহলে সেটাও পরবর্তী বছরের 1 তারিখটা হয় প্রারম্ভিক। আশা করি বন্ধুরা তোমরা বুঝতেছো প্রারম্ভিক কেন বলছি এখানে, যেটা 1 তারিখে যখন তারা মূলধন দিয়েছে সেই সময়টাও প্রারম্ভিক। ওকে বন্ধুরা, কি দিয়েছে? নগদ টাকা দিয়েছে, একটা ফ্যাক্ট। 40,000 টাকার আসবাবপত্র দিয়েছে এবং ব্যাংক থেকে ঋণ নিয়েছে, ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। এখন দেখো বন্ধুরা, এগুলো কোত্থেকে আসছে? এগুলো আসছে মিস্টার শামীমের কাছ থেকে। মিস্টার শামীমকে, মিস্টার শামীম হলো মালিক। তাহলে আমরা মালিকের কাছ থেকে কী পেলাম? দেখো, মিস্টার মালিকের কাছ থেকে আমরা একদিকে নগদ পেলাম কত টাকা? 80,000 টাকা। বন্ধুরা, এটাকে একটু খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। আমরা আসবাবপত্র পেলাম, আসবাবপত্র পেলাম 50,000 টাকার। এরপরে ঋণ, এই ঋণটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভাইটাল বিষয়। দেখো বন্ধুরা, ঋণ যদি আমরা নেই, দেখো কি হয়। ঋণ যদি কারো কাছ থেকে নেই তাহলে আমাদের একদিকে নগদ টাকা বাড়ে, এর সাথে নগদ যোগ হবে 50,000 টাকা। ঠিক আছে, এর সাথে আমাদের নগদ টাকা বাড়বে 50,000 টাকা। পাশাপাশি এটা আমাদের দায়, তার দায়টার নাম হলো ঋণ। তার আরেকটা হিসাব খাত হলো ঋণ। দেখো, নগদ কিন্তু এখানে লেখা আছে 80,000 টাকা, কিন্তু নগদ হয়ে যাবে 1,30,000 টাকা, কারণ আমরা আরও যে 50,000 টাকা ঋণ নিলাম সেই ঋণটাও কিন্তু আমাদের এসে নগদের সাথে ইন করবে, কারণ ঋণের টাকাটা যখন আমরা পাই তখন তো ক্যাশেই পাই, তাহলে সেটা নগদ টাকা বৃদ্ধি পাবে। পাশাপাশি এটা কিন্তু আমাদের দায়, ঋণ টাকার দায়। এবং এগুলো কোত্থেকে আসলো? এই আসবাবপত্র এবং নগদ টাকা, এই অংশটা কোত্থেকে আসলো? এই অংশটা আসলো মালিকের কাছ থেকে। তাহলে আমরা জানি মালিকের কাছ থেকে যদি কোনো নগদ বা ব্যাংকের টাকা বা কোনো সম্পদ পাই, এটাকে আমরা কী বলছিলাম বন্ধুরা? এটাকে আমরা বলছিলাম মূলধন। তাহলে দেখো বন্ধুরা, কয়টা হিসাব খাত এখানে জড়িত। আমি জাস্ট হিসাব খাতগুলো তোমাদেরকে বলে দিলাম। নগদ, এই মালিক নগদ দিয়েছে, এটা একটা নগদ আসছে, আর ঋণ নিয়েছি, এটাও একটা নগদ আসছে। আশা করি তোমরা 2 নগদ বুঝতে পারছো। মালিক কি দিয়েছে? নগদ টাকা। আর কি দিয়েছে? আসবাবপত্র একটা হিসাব খাতে আসছে। আর যে ঋণ নিয়েছি, এই ঋণটা একটা লায়াবিলিটি, হিসাব সমীকরণের এল বা দায়। আর এই নগদ এবং আসবাবপত্র কে দিয়েছে? মালিক। তাহলে এটা আমরা জানি মূলধন একটা হিসাব খাত, কারণ মালিক যদি দেয় তাহলে সেটা আমরা হিসাব বিজ্ঞানে এটা কী লিখি? মূলধন হিসাবে লিখি। তাহলে এখন বন্ধুরা তোমরা লক্ষ্য করো আমাদের হিসাব সমীকরণে কী কী উপাদানকে প্রভাব বিস্তার করছে। একদিকে নগদ সম্পত্তি বাড়ছে, অ্যাসেট বাড়ছে, নগদ অ্যাসেট বাড়ছে, আসবাবপত্র। ঋণ, এটা কি? লায়াবিলিটি বাড়ছে, কারণ ঋণ নিলে লায়াবিলিটি বাড়ে। আর আমরা মালিকের কাছ থেকে পেয়েছি, এটাও লায়াবিলিটি বা মালিকানা সত্ত্ব, মূলধন বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে এই 4টা হিসাব সমীকরণে 4টা উপাদানকে প্রভাবিত করছে, এবং তার সেক্ষেত্রে নগদকে কিন্তু 2 টাইমস প্রভাবিত করছে। এটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। বন্ধুরা, না বুঝলে আমাকে কমেন্টস বক্সে জানাও, আমি আবারও বুঝিয়ে দেবো। আর যদি বুঝে থাকো ওকে। দেখো বন্ধুরা, এরপরে বিষয়গুলো আমরা দেখছি। দেখো, 15 তারিখে, 20 তারিখ এবং 30 তারিখে 3টা লেনদেন আছে। এখানে অফিসের জন্য 7,000 টাকা সাপ্লাইজ করে নগদ 2,000 টাকা পরিশোধ করা হলো। বন্ধুরা, আমরা সাপ্লাইজে কী বলছিলাম? সাপ্লাইজ বললাম অ্যাসেট, কারণ আমরা সাপ্লাইজ আমরা একটু আগে বলেছি এটাও মনিহারি, কিন্তু এটা যখন সাপ্লাইজ শব্দটা ইউজ করা হবে তখন এটা আমেরিকান টার্ম ইউজ করা হয়, এবং আমেরিকানরা সাপ্লাইজটাকে অ্যাসেট হিসেবে দেখায়। আর এটাকে মনিহারি
টার্মটি ইউজ করে ব্রিটিশরা, এবং তখন তারা ব্রিটিশদের ক্ষেত্রে তারা মনিহারি কিনলে তারা এটা খরচ হিসাবে দেখায়। এখন প্রশ্ন করতে পারো যে স্যার এটা কেন? এটা হলো কেনর উত্তর হলো আমেরিকানরা এইভাবে প্র্যাকটিস করে, ব্রিটিশরা এভাবে প্র্যাকটিস করে, আর যেহেতু আমেরিকান এবং ব্রিটিশরা প্র্যাকটিস করে আমাদেরকেও সেভাবে প্র্যাকটিস করতে হবে। অন্য কোনো উত্তর আমার কাছে নাই। তো দেখো বন্ধুরা, সাপ্লাইজ কিনেছি, তাহলে সাপ্লাইজটাকে আমরা কি বলেছি? অ্যাসেট বলেছি। তাহলে সাপ্লাইজ ক্রয় করলে এটা অ্যাসেট। হিসাব সমীকরণের অ্যাসেটকে প্রভাবিত করেছে। কত টাকা কিনেছি বন্ধুরা? 7,000 টাকা কিনেছি। কিনে কি করছি আমরা? 2,000 টাকা নগদ পরিশোধ করছি। তাহলে আমাদের নগদ অ্যাসেট কমে গেছে 2,000 টাকা। তাহলে আরেকটা অ্যাসেটকে প্রভাবিত করেছে। আর 5,000 টাকা কী হবে? তারা পাবে আমাদের কাছে। তাহলে আমরা জানি কোনো উৎস থেকে সুবিধা নিয়ে যদি প্রতিদান না দেই, সুবিধা নিয়েছি কিন্তু প্রতিদান দেই নাই, 7,000 টাকার অ্যাসেট নিয়েছি কিন্তু প্রতিদান দিয়েছি কত? 2,000 টাকা, 5,000 টাকা প্রতিদান রয়ে গেছে। এটাকে আমরা কি বলেছিলাম বন্ধুরা? দায় লাইবিলিটি। নিশ্চয়ই তোমাদের মনে আছে, লাইবিলিটি। এবং আমরা জানি যে মালিকের কাছে লাইবিলিটিকে আমরা বলি মূলধন, অন্য লোককে যদি আমাদের কাছে টাকা পায় এটাকে আমরা কি বলি? প্রদেয় হিসাব বা পাওনাদার। তাহলে এই লাইবিলিটির নাম হলো প্রদেয় হিসাব। নিশ্চয়ই বন্ধুরা তোমরা এখন বুঝতেছো যে এখানে কোন কোন হিসাব সমীকরণে কোন কোন উপাদানকে প্রভাবিত করেছে। একদিকে অ্যাসেট সাপ্লাইজ বৃদ্ধি পেয়েছে 7,000 টাকার, অন্যদিকে অ্যাসেট নগদ টাকা হ্রাস পেয়েছে 2,000 টাকা, আর একদিকে আমার দায় বৃদ্ধি পেয়েছে। প্রদেয় হিসাব কত টাকা বন্ধুরা? 7,000 থেকে 5,000 টাকা নগদে পরিশোধ করেছি, দায় বৃদ্ধি পেয়েছে কিন্তু 2,000 টাকা নগদে পরিশোধ করেছি, দায় বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা। আশা করি তোমাদের এই লেনদেনে হিসাব খাতগুলো তোমরা চিহ্নিত করতে পারছো, এবং হিসাব খাতগুলো হিসাব সমীকরণের যে কোন কোন উপাদানকে প্রভাবিত করছে সেটাও তোমরা হয়তো চিহ্নিত করতে পারছো বা বুঝতে পারছো। বন্ধুরা, কমিশন পাওয়া গেল। এখানে কমিশন পাওয়া গেল, নিশ্চয়ই তোমরা কমিশন শব্দটার সাথে তোমরা মোটামুটি পরিচিত আছো। যে কারো পক্ষে যদি আমি কোনো কাজ করে দিই, সে যদি আমাকে কোনো টাকা দেয়, সেটা আমার কমিশন। তাহলে এই কমিশনটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয় বা রাজস্ব। তাহলে বন্ধুরা, এই কমিশনটা হচ্ছে আমাদের রাজস্ব বা আয়, ইনকাম বা রেভিনিউ, ঠিক আছে? আর কি পাওয়া গেল? টাকা। তাহলে নগদ টাকা হলো সম্পদ। তাহলে একদিকে আমার রাজস্ব বৃদ্ধি পেয়েছে, কমিশন, এই রাজস্বের নাম কি? কমিশন। আর একদিকে নগদ সম্পদ হ্রাস পেয়েছে, নগদ টাকা। তাহলে আমাদের দুইটা হিসাব খাত, একটা হলো কমিশন, একটা হলো নগদ টাকা। কমিশন হলো রাজস্ব সাথে, হিসাব সমীকরণের রাজস্বের সাথে বা রেভিনিউর সাথে সম্পৃক্ত, আর নগদ টাকা অ্যাসেটের সাথে সম্পৃক্ত। অর্থাৎ বন্ধুরা তোমরা বুঝতে পারছো, রেভিনিউ বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে নগদ অ্যাসেটও বৃদ্ধি পেয়েছে, দুইটা উপাদানকে প্রভাবিত করেছে। বন্ধুরা, লাস্ট কোশ্চেনটা লক্ষ্য করো, লেনদেনটা। একটি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন বিল পাওয়া গেল 5,000 টাকা। মানে কি? মানে হলো আমরা কোনো পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম, সেই বিজ্ঞাপন কোম্পানি আমাদেরকে বিল পাঠিয়েছে যে হ্যাঁ ভাই আপনার বিজ্ঞাপন বিল 5,000 টাকা। তাহলে বুঝতে হবে এটা এখনও পরিশোধ করা হয়নি, কিন্তু আমরা কিন্তু ওই কোম্পানির কাছ থেকে বা ওই পত্রিকার কাছ থেকে কিন্তু আমরা সুবিধা নিয়েছি। বন্ধুরা, সুবিধা গ্রহণ করা হয়েছে কিন্তু প্রতিদান দেওয়া হয়নি। নিশ্চয়ই তোমাদের মনে আছে, সুবিধা গ্রহণ করাই আমাদের জন্য খরচ। তাহলে এখানে বিজ্ঞাপনটা আমাদের জন্য এক্সপেন্স, এবং আমরা প্রতিদান দেই নাই। তাই প্রতিদান যতক্ষণ পর্যন্ত না দেবো ততক্ষণ পর্যন্ত কি এটা আমাদের জন্য দায়, 5,000 টাকা দায়। তাহলে একদিকে আমাদের এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে, এক্সপেন্সের নাম বিজ্ঞাপন। আর একদিকে আমাদের লাইবিলিটি বৃদ্ধি পেয়েছে, কারণ আমরা প্রতিদান দেই নেই। লাইবিলিটির দাম হলো বকেয়া বিজ্ঞাপন লিখতে পারো, আর আপাতত যেহেতু সার্ভিস প্রতিষ্ঠান, এটা সেবাদান প্রতিষ্ঠান, এখানে প্রদেয় হিসাব লিখলেও তোমাদের ভুল হবে না। তাহলে একদিকে আমাদের এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে, একদিকে আমাদের লাইবিলিটিও বৃদ্ধি পেয়েছে। তাহলে হিসাব সমীকরণে এক্সপেন্স এবং লাইবিলিটি দুইটা উপাদানকেই প্রভাবিত করেছে। বন্ধুরা, আমাদের সময় কিন্তু প্রায় শেষ। তোমাদের ক্লাস কেমন লাগলো জানিও, এবং কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে নক করি। বন্ধুরা, আমরা আরেকটা কোশ্চেন দেখব। এটাও একটা বোর্ডে কোশ্চেন, এটা লক্ষ্য করো, এটা একটু ভিন্ন উপস্থাপনা আছে। আমরা আগে দেখেছি যে শুধুমাত্র আমাদের কোশ্চেনে বলা হয়েছে হিসাব সমীকরণে বিভিন্ন উপাদানের প্রভাব দেখাতে বলছে, কিন্তু এইখানে রিকোয়ারমেন্টে একটু ডিফারেন্স আছে। লক্ষ্য করো বন্ধুরা, আমাদের আগের মতো বরাবরের মতোই জনাব সজীব 2016 সালের মার্চ মাসে 1 তারিখে নগদ 50,000 টাকা এবং 30,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে তার লেনদেন ছিল নিম্নরূপ। লেনদেনগুলো দেওয়া আছে, কিন্তু এখানে রিকোয়ারমেন্টে লক্ষ্য করো বন্ধুরা, রিকোয়ারমেন্টে বলছে লেনদেনগুলো হিসাব সমীকরণে টেবুলার ছকে দেখাও। এই আমি টেবুলার ছকটা কিন্তু মার্ক করেছি। আগে দুইটা কিছু বলে নেই, শুধু বলেছে যে লেনদেন হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাও, কিন্তু এখানে কিন্তু একটা শব্দ অ্যাড করে দিয়েছে টেবুলার ছকে। এখানে জাস্ট অ্যান্সার করার উপস্থাপনাটা ভিন্ন, আর কিছু না। তো বন্ধুরা, দেখি আমরা এখানে দেখো
জনাব সজীব নিশ্চয়ই মালিক, তিনি কি দিয়েছেন? নগদ টাকা দিয়েছেন, তিনি আসবাবপত্র দিয়েছেন। আমরা জানি মালিক ব্যক্তিগত তহবিল থেকে নগদ টাকা বা ব্যক্তিগত কোনো সম্পদ ব্যবসা প্রদান করে, আমরা বারবার বলছি এটা কি বলছি, এটা মূলধন। এরপর দেখো হিসাব খাতগুলো আমাকে তো চিহ্নিত করা আমার দরকার, সেটা হলো জনাব সজীব মালিক, এটা মূলধন হিসাবে আসবে। নগদ সম্পদ আমাদের এখানে নগদ একটা সম্পদ, এটা হিসাব সমীকরণের উপাদান। ফার্নিচার বা আসবাবপত্র এটাও হিসাব সমীকরণে অ্যাসেট, কারণ আমরা জানি আসবাবপত্র সম্পদ। কেন সম্পদ তোমাদেরকে বলা হয়েছে? নগদে আসবাবপত্র ক্রয়, দেখো এখানে দুইটা হিসাব খাত আছে, একটা নগদ একটা আসবাবপত্র। বাকিতে সাপ্লাইজ করায়, আমরা একটু আগে বলেছি সাপ্লাইজ কী হিসাবে দেখবো আমরা? অ্যাসেট হিসাবে। এবং বাকিতে কিনেছি মানে টাকা দেই নাই, এখানে আমাদের কাছে টাকা পাবে, লাইবিলিটি। সেবা প্রদান করা হলো, দেখো সেবা প্রদান করা হলো 16,000 টাকা, যার 6,000 টাকা নগদে পাওয়া গেল, বাকি 10,000 টাকা, বাকি 1,000 টাকা বকে আছে। বন্ধুরা এই লেনদেনগুলো একটু লক্ষ্য করো এবং দেখো, তাহলে এখানে লাস্টে দেখো সেবা প্রদান করা হলো 16,000 টাকা, তার মধ্যে নগদ পাওয়া গেছে 6,000 টাকা, বাকি 10,000 টাকা আমরা পাবো। এটা আমি এই জন্য প্রশ্নমার্ক করে রাখছি যাতে তোমরা বুঝতে পারো এই সমস্ত বিষয়, ছোটোখাটো বিষয়গুলো উজ্জ্ব থাকবে, সেটা তোমাদের দেখে নিতে হবে। আর এখানে আগের অঙ্কের থেকে এখানে ডিফারেন্সটা হলো, এখানে উপস্থাপনার ক্ষেত্রে বলছে টেবুলার ছক ইউজ করতে হবে। বন্ধুরা আসো আমরা এবার দেখি টেবুলার ছকটা কীরকম থাকে। তার আগে আমরা বন্ধুরা আমরা নির্ধারণ করে নিই আমাদের কোন কোন হিসাব খাত আছে। দেখো এই লেনদেনে মালিকানা সত্ত্ব একটা হিসাব খাত আছে, কারণ মূলধন মালিকানা সত্ত্বের অংশ। এখানে নগদ টাকা একটা হিসাব খাত আছে, তোমার হিসাব সমীকরণের একটা উপাদান অ্যাসেট, এবং ফার্নিচার দেওয়া হয়েছে, এটাও হিসাব সমীকরণের একটা উপাদান অ্যাসেট। তাহলে তিনটা হিসাব সমীকরণের উপাদান আমরা পেলাম প্রথম লেনদেনগুলোতে। এরপর দেখো বন্ধুরা এখানে কি কি আছে, দেখো এখানেও নগদ আছে, আসবাবপত্র আছে, দুইটাই সম্পদ। সাপ্লাইজ আমরা একটু আগেই বলেছিলাম এটাও সম্পদ, যেহেতু বাকিতে কিনছি এটা আমাদের দায়, পদয় হিসাব, লাইবিলিটি। দেখো মালিকানা সত্ত্ব, এখানে দেখো সেবা প্রদান করা হলো, তো সেবা প্রদান করলে আমরা কি বলছিলাম বন্ধুরা, এটা আমাদের রাজস্ব। তো রাজস্বটা কি? মালিকানা সত্ত্বের অংশ। নিশ্চয়ই তোমাদের মনে আছে ওনার সিকিউরিটি যখন বলছিলাম, আমরা ওনার সিকিউরিটি সমান সমান বলছিলাম তোমার ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস ড্রয়িংস মাইনাস এক্সপেন্স। তাহলে আমরা রাজস্বটা কিসের মধ্যে পড়ে? মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। আর আমরা যেহেতু এখানে টাকা পাবো, 16,000 টাকা সেবা দিয়েছি, 6,000 টাকা নগদে পেয়েছি, তাহলে আমরা আরও 10,000 টাকা পাবো। তাহলে জনগণের কাছে, অন্য লোকের কাছে যদি আমরা টাকা পাই, বন্ধুরা কী বলেছিলাম সেই টার্মটা? সে টার্ম ছিল প্রাপ্য হিসাব, এবং সেটা হিসাব সমীকরণের কোন উপাদান? নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমরা অন্য লোকের কাছে টাকা পাই, সেখান থেকে আমি ভবিষ্যতে সুবিধা পাবো। তাহলে এটা কি আমরা বলছিলাম? অ্যাসেট। তাহলে হিসাব সমীকরণে অ্যাসেট। এখন দেখো বন্ধুরা এখানে মালিকানা সত্ত্ব, পদয় হিসাব, এটাও মালিকানা সত্ত্ব। তো তিনটে হবে ডান পাশে, সমীকরণের ডান পাশে, অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। এখন দেখো অ্যাসেট কি আছে, এখানে নগদ আছে অ্যাসেট, এখানে নগদ আছে অ্যাসেট, তাহলে একবার লিখলেই হবে। আসবাবপত্র আছে, এখানেও আছে আসবাবপত্র, এটাও অ্যাসেট। সাপ্লাইজ অ্যাসেট, প্রাপ্য হিসাবে অ্যাসেট। দেখো বন্ধুরা আমরা এইটা টেবুলার ছকে কীভাবে সাজাই একটু লক্ষ্য করো। প্রথমে আসি আমরা বন্ধুরা সজীব, মিস্টার সজীব যে নগদ টাকা দিয়েছেন এবং আসবাবপত্র দিয়েছেন। হ্যাঁ দেখো বন্ধুরা আমরা কীভাবে উপস্থাপন, এটা হচ্ছে টেবুলার ছক। দেখো এখানে তারিখ থাকবে, সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এবং আরেকটা এক্সট্রা ঘর রাখতে হবে আমাদের মন্তব্য ঘর। এটা কেন রাখতে হবে আমি একটু পরেই বোঝাচ্ছি। তো দেখো বন্ধুরা প্রথমে আসো তারিখ, 1 তারিখে মিস্টার সজীব নগদ 50,000 টাকা দিয়েছেন, 30,000 টাকা আসবাবপত্র দিয়েছেন। কী হিসাবে দিয়েছেন? মূলধন হিসাবে দিয়েছেন। দেখো তাহলে আমরা সম্পদের নগদের ঘরে 50,000 টাকা লিখেছি, আসবাবপত্র দিয়েছেন 30,000 টাকা, এগুলো নগদও বাড়ছে আসবাবপত্র বাড়ছে, এই জন্য এগুলো প্লাস ফিগার। অন্যদিকে লক্ষ্য করো, এটা কে দিয়েছেন? মালিক দিয়েছেন। তাহলে এটা আমাদের মালিকানা সত্ত্বের মূলধনের অংশে, এটা মালিকানা সত্ত্বের ভিতরে আসবে, কারণ এটা মূলধন মালিকানা সত্ত্বেরই একটা অংশ। এবং কেন এখানে দিয়েছি মূলধন বিনিয়োগ মন্তব্য করে? কারণ আমরা জানি যে ওনার্স ইকুইটি আমরা যখন লিখি, ওনার্স ইকুইটি তার এর মধ্যে কী কী থাকে? রেভিনিউ থাকে, এক্সপেন্স থাকে, ক্যাপিটাল থাকে এবং ড্রয়িংস থাকে। আমি সিরিয়ালি রাখি, ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস। তাহলে এখন যে মালিকানা সত্ত্ব প্রভাবিত করে 4টে উপাদান। তো আমি যদি মন্তব্য করে যদি ইন্ডিকেট করে না দিই, তাহলে আমরা পরে বুঝতে পারবো না যে সমীকরণে এই মালিকানা সত্ত্ব কী কারণে বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে। এই জন্য মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধিটা
আমি আবার বলছি, মালিকানা সত্ত্বের হ্রাস বৃদ্ধির কারণটা এই মন্তব্য করে আমাদের লিখতে হবে, না হলে আমরা বুঝতে পারবো না। কারণ মালিকানা সত্ত্বের হ্রাস বৃদ্ধির 4টা কারণ আছে। এই 4টা কারণ যদি আমরা কোনো কারণটা ইন্ডিকেট করে না দিই, তাহলে পরবর্তীতে আমাদের বুঝতে সমস্যা হবে। এই জন্য তোমাদের মনে রাখতে হবে, আমি আবারও বলছি, মালিকানা সত্ত্ব পরিবর্তন হলে তার কারণটা মন্তব্য করে তোমাদেরকে লিখতে হবে। আশা করি বন্ধুরা তোমাদের সমস্যা হবে না। তাহলে তোমরা দেখলা এই লেনদেনটা আমরা টেবুলার ছকে কীভাবে সাজালাম, যেখানে আমাদের একদিকে নগদ সম্পত্তি বাড়ছে, একদিকে আজাবত সম্পত্তি বাড়ছে, আর এটা মালিকানা সত্ত্ব, জাস্ট মালিকানা সত্ত্বে মূলধনের জায়গায় আমরা লিখে রাখলাম। আর এখানে দেখো বন্ধুরা, এই জায়গাগুলো ফাঁকা আছে কারণ এই পরবর্তীতে আমাদের লাগবে। এই জন্য আমরা প্রথমেই ছকটা আমাদের নির্ধারণ করতে হবে। এই ছকটা যখন আমরা তৈরি করব বন্ধুরা, তখন তোমাদের নির্ধারণ করতে হবে যে কোন কয়টা সম্পদ আছে এবং দায়ের দিকে কয়টা আছে, এটা আগে নির্ধারণ করে তারপর আমাকে সেই অনুযায়ী ছক কাটতে হবে। এই কারণে কিন্তু আমি আগের দেখো স্লাইডগুলোতে আমি কিন্তু এই লেনদেনের যে আমি হিসাব খাতগুলো আমরা আগে চিহ্নিত করেছি, কারণ এখানে হিসাব খাত চিহ্নিত করে আমাকে নির্ণয় করতে হবে কয়টা সম্পদে ঘর লাগবে। যদি নগদ দেখো 2বার আছে, কিন্তু 2বারের জন্য 2টা ঘর কাটতে হবে, নগদের জন্য একটা ঘর কাটলে হবে। আজাবত 2টা আছে, একটা ঘর কাটলে হবে সম্পদ পাশে। প্রদেয় হিসাব একটা আছে, একটা দায় ঘর একটা কাটলে হবে। দেখো এখান থেকে হিসাব খাতগুলো আমরা চিহ্নিত করে আমরা নিয়েছি এই কারণেই, যাতে আমাদের ছকটা আগেই যেহেতু জানি, যেমন নগদ আছে, আজাবত্য আছে, সাপ্লাই আছে, প্রাপ্য হিসাব আছে, এটা জেনেছি বিদায় আমি এখানে এই ঘরগুলো লিখে করেছি। যদি আমার নগদ প্রাপ্য হিসাব না থাকতো তাহলে আমার একটা ঘর কম হইতো, যদি আমার অ্যাসেট আরেকটা বেশি হইতো তাহলে আমি আরেকটা ঘর বাড়াতাম। নিশ্চয়ই বন্ধুরা বুঝতেছো যে আমরা এই ঘরগুলো কোত্থেকে নিয়ে আসবো, এই ঘর কয়টা ঘর হবে এটা আমরা বুঝবো কীভাবে, আগে লেনদেনগুলো দেখে আমাকে চিহ্নিত করতে হবে যে আমার কয়টা অ্যাসেট আছে, সেই কয়টা আমার অ্যাসেটে ঘর কাটতে হবে, লায়াবিলিটি কয়টা আছে সেই কয়টা ঘর কাটতে হবে। মালিকানা সত্ত্ব একটাই থাকে, এটা একটাই ঘর হবে। আশা করি বন্ধুরা বুঝতে পারছো যে আমরা কীভাবে এই ঘরগুলো নিয়ে আসবো। বন্ধুরা আমাদের টাইম অনেক ওভার হয়ে গেছে, তারপর আরেকটু দেখে নিই। এখানে দেখো বন্ধুরা, নগদ আজাবত্য ক্রয় 8,000 টাকা। তাহলে বন্ধুরা তোমরা দেখো, এটা টেবুলার ছকে আমরা কী হবো, সেই আগের ছক আমি জাস্ট 2 তারিখে আমাদের আজাবত্য নগদে ক্রয়। বন্ধুরা আজাবত্য যদি নগদে ক্রয় করি, তার নগদ টাকা কী হয়েছে, নগদ সম্পত্তি হ্রাস পেয়েছে আর আজাবত্য সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। দেখো আমি নগদে করে দেখো মাইনাস করছি, সরি এটা একটু ভুল হয়েছে, এটা ঠিক করে নিই, এটা মাইনাস হবে না, এটা মাইনাস হবে না। ওকে, আমাদের নগদ যেহেতু সম্পত্তি হ্রাস পেয়েছে নগদ, যেহেতু নগদ সম্পত্তি হ্রাস পেয়েছে, আমরা নগদ থেকে মাইনাস ফিগার, বাট ব্র্যাকেটটা দিলেই বোঝাচ্ছে এটা মাইনাস ফিগার, এখান থেকে মাইনাস হবে। আর নগদ আজাবত্য ক্রয় করলে আজাবত্য বৃদ্ধি পেয়েছে, তাহলে আজাবত্য প্লাস ফিগার, এটা প্লাস ফিগার, তাহলে আজাবত্য বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের এখানে নগদে আজাবত্য ক্রয় 2টা হিসাব খাত আমাদের জড়িত, একটা নগদ সম্পদ আর একটা আজাবত্য সম্পদ। নগদ সম্পদ হ্রাস পেয়েছে, আজাবত্য সম্পদ বৃদ্ধি পেয়েছে। আশা করছি তোমরা এই এফেক্টটা, টেবুলার সিস্টেম এফেক্টটা তোমরা ধরতে পারছো। পরবর্তী লেনদেন দেখো, এটাও একই অবস্থা। দেখো বন্ধুরা, বাকিতে সাপ্লাইজ ক্রয় 7,000 টাকা। তা সাপ্লাইজকে আমরা কী বলছিলাম বন্ধুরা, সাপ্লাইজকে বলছিলাম অ্যাসেট। তাহলে এখন দেখো সাপ্লাইজ অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি যেহেতু বাকিতে কিনছি তাহলে আমাদের টাকা পাবে, দায় বৃদ্ধি পেয়েছে। এখানে দেখো এই প্রদেয় হিসাবে দায় ঘরে আমি 7,000 টাকা আমি বৃদ্ধি করেছি। আশা করি তোমরা বন্ধুরা বুঝতেছো যে টেবুলার সিস্টেমে আমাদের কীভাবে আমরা লেনদেন লিপিবদ্ধ করব। পরবর্তী 10 তারিখে দেখো, সেবা প্রদান করা হলো 16,000 টাকা, যা 6,000 টাকা নগদে পাওয়া গেল। তাহলে আমরা নগদে পেয়েছি 6,000 টাকা, তাহলে এখন নগদে বৃদ্ধি পেয়েছি 6,000 টাকা, এই নগদ। এরপর দেখো এই 16,000 টাকা যে সেবা দিলাম, এটা কি আমাদের রাজস্ব না? এই রাজস্ব দেখো আমাদের এই মালিকানা সত্ত্বে রাজস্ব ঘরে চলে আসছে। এবং যেহেতু আমরা আরও 10,000 টাকা পাবো, তাহলে দেখো প্রাপ্য হিসাব, এটা সম্পদ, এই সম্পদ ঘরে প্রাপ্য হিসাবে আমরা 10,000 টাকা বসিয়েছি। নিশ্চয়ই বন্ধুরা পোস্টিংগুলো বুঝতেছো। এখানে অঙ্ক যেভাবে থাকুক না কেন, তুমি যদি হিসাব খাত চিহ্নিত করতে পারো, হিসাব খাতের সাথে হিসাব সমীকরণের উপাদানকে মিল করতে পারো, ম্যাচ করতে পারো, তাহলে প্রশ্নে যেভাবে থাকুক না কেন তোমার অ্যান্সার করার সমস্যা হবে না। বন্ধুরা এখন দেখো, এইটা যখন আমি ফাইনালি যখন পরীক্ষা হলে যখন খাতা উপস্থাপন করব, তখন আমাদেরকে এইভাবে উপস্থাপন করতে হবে। হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব ব্র্যাকেট লিখতে হবে, টেবুলার পদ্ধতি লিখতে পারো। এখানে আমি তারিখগুলো বসাইছি, ঘরগুলো আমরা বসাইছি, এবং লাস্টে যে আমরা যে করেছি যে প্রত্যেকটা লেনদেন দেখো বন্ধুরা, এই 1 তারিখের লেনদেনগুলো আমরা 1 তারিখের লেনদেনগুলো আমরা বসিয়েছি এখানে, 2 তারিখেরটা এখানে বসিয়েছি, 5 তারিখেরটা এখানে বসিয়েছি, 10 তারিখে এখানে বসিয়েছি, যেটা আমরা একটু আগে প্রত্যেকটা আলাদা আলাদা লেনদেন তোমাকে দেখানো হয়েছে, এটা একবার নিয়ে আসছি। এরপরে আমরা কি করব, আমরা এই মোট টাকা যোগ বিয়োগ করবো। এখানে মাইনাস ফিগার আছে, এই 2টা প্লাস, এটা মাইনাস, তুমি যোগ বিয়োগ করে এখানে বসাও, এই 2টা প্লাস যোগ বিয়োগ করে এখানে বসাও,
এটা একটা আইটেম যোগ প্লাস এটা একটা আইটেম বসিয়েছি, যোগ করে নিচে নামিয়ে আনছি, এখানে তো মোট লেখা আছে। ঠিক সেম এখানে আমার দায় 7,000 টাকা, আমাদের মূলধন মালিকানা সত্ত্বে 80,000, আর এখানে আসে 16,000, 96,000, আর কোনো আইটেম নাই। এখন দেখো বন্ধুরা, আমি এই সম্পদ সাইডের এই সম্পদ এইটা এইটা এবং এইটা সম্পদ সাইডে যদি মোট 3টা যোগ করি তাহলে আসে 1,03,000 টাকা। আর দায় পাশে যদি দেখো দায় এবং মালিকানা সত্ত্ব এই দুটো যোগ করি তাহলে সেখানেও আসে 1,03,000 টাকা। তাহলে আমরা হিসাব সমীকরণে যে প্রথম দিন বলেছিলাম যে তুমি হিসাব সমীকরণের লেনদেনগুলো তুমি যদি হিসাব সমীকরণে বসাও সবসময় দুই সাইড সবসময় সমান থাকবে। এটাই ছিল হিসাব সমীকরণের মূল প্রতিবদ্ধ বিষয়। যে আমরা যে প্রথম দিন বলেছিলাম যে হিসাব সমীকরণের মূল বক্তব্য হলো যে আমরা যাই করি না কেন, যে সমস্ত লেনদেন আমরা হিসাবভুক্ত করি না কেন, তার অ্যাসেট সমান লাইবিলিটি, অর্থাৎ সবসময় অ্যাসেট এবং লাইবিলিটি সমান হবে। এবং সাথে সাথে এখানে আমরা কি শিখলাম? এখানে শিখলাম প্রত্যেকটা লেনদেনের হিসাব সমীকরণের প্রত্যেকটা লেনদেনের হিসাব খাতগুলো আমরা চিহ্নিত করলাম এবং হিসাব খাতগুলো কোন সমীকরণের কোন উপাদানের সাথে সম্পৃক্ত সেটাও চিনলাম। বন্ধুরা, আশা করি তোমাদের আর সমস্যা হবে না। তোমরা বাসায় প্র্যাকটিস করো, দেখো, এবং প্রয়োজনে তোমাদের এই ক্লাসগুলো আবার রিভিউ করে দেখো। আশা করি তোমাদের দেখলে সমস্যা থাকবে না। এবং আমরা আগামী ক্লাসে আমরা এই অধ্যায়েরই একটা নতুন গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা আসব। বন্ধুরা, আশা করি যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে জানাও, আর যদি বুঝতে থাকো সেটাও আমাকে জানাও। বন্ধুরা, আগামীকাল আবার সকাল 10টায় তোমাদের সাথে দেখা হবে নতুন একটা বিষয় নিয়ে। আশা করি তোমরা সবাই সেখানে উপস্থিত থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। 10 মিনিট ওভার।